আচ্ছা, তো আজকে আমরা আমাদের টপিক হলো আরটিএল। তো আরটিএল এর অনেকগুলা হচ্ছে আছে, মানে আরটিএল কে যদি আমরা অনেকগুলা অ্যাক্রোনিম আছে। সো আরটিএল বলতে বোঝায় হচ্ছে এই আরআরটি হচ্ছে ফিক্সড, আরটি দিয়ে বোঝায় হচ্ছে রেজিস্টার ট্রান্সফার, আর এল দিয়ে হচ্ছে তোমার রেজিস্টার ট্রান্সফার লজিক মিন করতে পারে, লেভেল মিন করতে পারে, ল্যাঙ্গুয়েজ মিন করতে পারে। এখন হচ্ছে এই তিনটা কাইন্ড অফ সিমিলার, লাইক হচ্ছে কিছু খুবই মাইনর ডিফারেন্স আছে, বাট তাও স্টিল তিনটাকে হচ্ছে ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যায়। সো তুমি রেজিস্টার ট্রান্সফার, লজিক, লেভেল, ল্যাঙ্গুয়েজ এটাই বলতে পারো। সো এটা হচ্ছে আমরা ডিসকাস করব। সো রেজিস্টার ট্রান্সফার লেভেল বা আরটিএল কে যদি হচ্ছে এক কথায় ডিফাইন করতে হয়, তাহলে আরটিএল হচ্ছে কোনো একটা ডিভাইসের, ডিজিটাল ডিভাইসের অ্যালগোরিথমিক ডেসক্রিপশন। সো একটা অ্যালগোরিথমিক বা হচ্ছে আমরা আর একটু যদি অ্যাকুরেট হইতে চাই তাহলে বলবো হচ্ছে যে ডেটা ট্রান্সফার লেভেল ডেসক্রিপশন অফ এ ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল সার্কিট। এখন হচ্ছে আমরা একটু যদি এক্সপ্লেন করি যে আমাদের একটা ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল সার্কিট যেটাই বলি না কেন, সো একটা ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল সার্কিটের অনেকগুলো লেভেলস অফ অ্যাবস্ট্রাকশন থাকতে পারে। সো লেভেলস অফ অ্যাবস্ট্রাকশন বলতে কি বোঝায়, যে আমরা একটা ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল সার্কিটকে অনেকগুলা মানে লেয়ারে এক্সপ্লেন করতে পারি। সাপোজ আমরা যদি এক্সাম্পলে যাই, যে সাপোজ হচ্ছে একটা মার্কস, আমি হচ্ছে একটা মার্কস বানাবো। সো এখন যদি তোমাকে কেউ বলে যে একটা মার্কস বানাইতে, তাহলে হচ্ছে আমরা একটাকে একদম যদি লোয়েস্ট লেভেল অফ অ্যাবস্ট্রাকশন চিন্তা করি, তাহলে হচ্ছে এটাকে আমরা হলো ট্রানজিস্টর দিয়ে বানায় দেখাবো। ট্রানজিস্টর দিয়ে যে ইমপ্লিমেন্টেশনটা, এটাকে বলে হচ্ছে সুইচ লেভেল ইমপ্লিমেন্টেশন, বা এটা হলো একদম লোয়েস্ট লেভেল অফ অ্যাবস্ট্রাকশন আর কি, যে একটা ডিজিটাল ডিভাইসের যে ট্রানজিস্টর দিয়ে কিভাবে জিনিসটা ইমপ্লিমেন্ট করা যায়। তো একটা মার্কস ট্রানজিস্টর দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, শিখছিলাম আমরা ফার্স্ট ট্রানজিস্টর দিয়ে, যে দুইটা মসফেট দিয়ে যদি এরকম বানায় দিই তাহলে এটা হচ্ছে একটা মার্কস এর মতো হয়ে যায় আর কি। তো এখানে হচ্ছে আমার সিলেকশন পিন থাকবে এস এস প্রাইম, এখানে হচ্ছে যে এখানে হলো এ, এখানে হচ্ছে বি। সো এটা হচ্ছে যে একটা একদম লোয়েস্ট লেভেল অফ এক্সপ্রেশন, যেটাকে বলে হলো আর কি ট্রানজিস্টর দিয়ে হচ্ছে যদি করতে চাই। সো এটা হলো খুবই সিম্পল একটা 2 to 1 মার্কস বা একটা 4 to 1 মার্কস যদি বানাইতে চাই, তাহলে ট্রানজিস্টর দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় ওগুলো আমরা করতে পারি। এখন এর উপরের লেভেল অফ অ্যাবস্ট্রাকশন যেটা, সেটা হলো গেট লেভেল ইমপ্লিমেন্টেশন, যে একটা ডিজিটাল ডিভাইসকে আমরা হচ্ছে গেট লেভেল দিয়ে বা লজিক গেট দিয়ে হচ্ছে দেখাতে পারি। সো সো যেটা বলতেছিলাম, এই যে এটা হচ্ছে যে একটা 4 to 1 মাস্ক, 4:1 মাস্ক, এটার হচ্ছে গেট লেভেল ইমপ্লিমেন্টেশন, যে লজিক গেট দিয়ে আমি হচ্ছে একটা মাস্ককে ডিসক্রাইব করলাম। এখন আমরা যদি এর উপরের লেভেলের অ্যাবস্ট্রাকশনটা দেখি, তাহলে সেটা কি হবে, সেটাকে আমরা হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখাইতে পারবো। যে ধরো এই হচ্ছে আমার মার্কস, এই মার্কসে হচ্ছে 4টা ইনপুট থাকতেছে, 2টা সিলেকশন পিন, আর এখানে হচ্ছে একটা আউটপুট আউট। সো S0 S1, এখানে হচ্ছে I1 I2। সো আমরা একটু সিম্পলিফিকেশনের জন্য এটা একটু বড় হবে, সো আমরা একটা 2 to 1 মাসের কথা বলি। ধরো এই হচ্ছে দুইটা, একটা হচ্ছে S0, সরি একটা হচ্ছে I0 I1, একটা হচ্ছে I0 I1, আর এখানে হচ্ছে আউটপুট ও, আর এখানে হচ্ছে সিলেকশন পিন S। সো এখন আমরা যদি লজিক গেট দেখাইতে না চাই, তাহলে হচ্ছে আমরা এই আউটপুটটা বা এই মার্কসের অপারেশন কিভাবে ডিসক্রাইব করতে পারি, একটা জাস্ট সিম্পল লজিক ইকুয়েশন দিয়ে, যে আউটপুট ও সমান সমান হবে হলো I0 ইন্টু S প্লাস I1 হচ্ছে S প্রাইম। সো এইভাবে হচ্ছে আমরা জাস্ট একটা লজিক ইকুয়েশন দিয়ে হলো মাস্ককে ডিসক্রাইব করতে পারি। এখানে হচ্ছে আমার লজিক গেট দেখানো লাগতেছে না, জাস্ট একটা ইকুয়েশন দেখালেই হলো। সেরকম 4 to 1 মাস্কের জন্য আমরা ইকুয়েশন দিয়ে দেখাইতে পারি। সো এটা হচ্ছে একটা ওয়ে দেখানোর। দেন এর উপরের লেভেলের অ্যাবস্ট্রাকশনটা কি, আমরা হচ্ছে যে জাস্ট একটা অ্যালগোরিদম দিয়ে এক্সপ্লেন করব যে মার্কস কিভাবে কাজ করে। জাস্ট হলো আমি একটা ব্লক আঁকবো, ব্লক এঁকে আমরা যে নর্মালি যেটা বুঝাই আর কি, যে ইকুয়েশন টিকুয়েশন না, একদম হচ্ছে যে মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজ একদম, যে এটা হলো I0, এটা হচ্ছে I1। তো আমরা কিভাবে লিখতে পারি, যে ইফ S0 যদি 0 হয় তাহলে হচ্ছে আমার আউটপুট সমান কি হবে, I0, আর এলস মানে একদম সি এর ভাষায় লিখতেছি আমি, যে S0 যদি 1 হয় তাহলে আউটপুট হচ্ছে I1।
সো এটা হচ্ছে একদম মানে হাইয়েস্ট লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। এখানে হচ্ছে আমার লজিক ইকুয়েশনও নাই, কিচ্ছু নাই, একদম হলো একটা মানে সিউডো কোড বা অ্যালগরিদম আছে। সো এগুলো হচ্ছে যে একটা ডিজিটাল সার্কিট বা ডিজিটাল ডিভাইস কিভাবে কাজ করে এটা বোঝানোর বিভিন্ন লেভেলস অফ অ্যাবস্ট্রাকশন। সো আমরা যদি লেভেলগুলোকে আবার সামারাইজ করি তাহলে পাবো হচ্ছে যে আমরা কি কি লেভেল দেখলাম, যে একদম লোয়েস্ট লেভেল যেটা সেটা ছিল সুইচ লেভেল বা ট্রানজিস্টর লেভেল। এর উপরেরটা ছিল হচ্ছে আমার গেট লেভেল, যেখানে আমরা লজিক গেট আঁকছিলাম। তার উপরেটা যেখানে হচ্ছে আমরা লজিক ফাংশন মানে লজিক ফাংশন দিয়ে আউটপুট ইকুয়েশন দিয়ে হচ্ছে দেখছিলাম যে i ইজ ইকুয়াল টু হলো i0 ইন্টু s0 প্লাস হচ্ছে i0 ইন্টু s1 এই 0 বার এরকম কিছু একটা ইকুয়েশন। সো ইকুয়েশন দিয়ে যেগুলো দেখছিলাম ওইটাকে বলে হচ্ছে যে ডেটা পাথ লেভেল, ডেটা পাথ অথবা স্ট্রাকচারাল লেভেল এরকম একটা লেভেল বলে। আর তার উপরেরটা একদম যে আমরা অ্যালগরিদম দিয়ে যেই লেভেলটা দেখছিলাম যেখানে হচ্ছে জাস্ট মার্কসের অপারেশনটা দেখানো হয়েছিল ওইটাকে বলা হচ্ছে বিহেভিয়ারিয়াল লেভেল। বানান ভুল হয়েছে প্রবাবলি, বাট এই তো। সো এগুলো হচ্ছে একটা ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল সার্কিট যদি আমাদের থাকে তাহলে হচ্ছে ওই ডিজিটাল সার্কিটকে রিপ্রেজেন্ট করার বা এক্সপ্লেন করার বিভিন্ন লেভেলস অফ অ্যাবস্ট্রাকশন। সো এই লেভেলগুলোর মধ্যে উপরের দুইটা অনেক সময় অনেকেই বলে জাস্ট এই লেভেলটা, উপরের লেভেলটাকে অনেকে ইনক্লুড করে না, বাট ইউজুয়ালি হচ্ছে উপরের দুইটা মিলায় মানে উপরের দুইটা লেভেলকে বলা হয় হচ্ছে আরটিএল লেভেল বা রেজিস্টার ট্রান্সফার লেভেল। সো মোটামুটি আইডিয়া পাচ্ছ যে আরটিএল লেভেলে আমরা কি করি, যে আরটিএল লেভেলে হচ্ছে আমাদের কোনো লজিক গেটেড বা গেট লেভেল কোনো ডিসক্রিপশন থাকবে না, কোনো ট্রানজিস্টর লেভেলও থাকবে না। সো আরটিএল লেভেলে কি থাকবে, আরটিএল লেভেলে শুধু হচ্ছে যে অ্যালগরিদম গুলো থাকবে, যে আমার ডিজিটাল সার্কিটটা কিভাবে কাজ করে, যে আমি জাস্ট অ্যালগরিদমটা এক্সপ্লেন করব অথবা হচ্ছে আমি ডেটা পাথ গুলা এক্সপ্লেন করবো যে কিভাবে হচ্ছে ডেটার ফ্লো গুলা হবে, ইকুয়েশন গুলা কেমন হবে, আউটপুটের ইকুয়েশনটা কেমন হবে। সো আমার আরটিএল লেভেলে শুধুমাত্র হচ্ছে কোন জিনিসগুলা ইম্পর্টেন্ট, অ্যালগরিদম আর হলো ইকুয়েশন। সো এই পুরো জিনিসটাকে হচ্ছে বলে হলো ডেটা পাথ আর কি, যে ডেটা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, মানে ডেটার যে পাথগুলা ওগুলাকে আমরা অ্যালগরিদমিক লেভেলে হচ্ছে এক্সপ্লেন করতেছি। ডেটা অ্যাকচুয়ালি কিভাবে ওই জায়গা থেকে ওই জায়গায় যাবে ওটা আমাদের কনসার্ন না, ওগুলা হলো গেট লেভেল এন্ড ট্রানজিস্টর লেভেলের কনসার্ন। সো আরটিএল লেভেল হচ্ছে যে জাস্ট অ্যালগরিদম আর হলো ডেটা পাথ নিয়ে কাজ করে। সো এই আরটিএল লেভেলের সাথে খুবই রিলেটেড হচ্ছে ভেরিলগ কোডিং বা হচ্ছে আমাদের ভিএইচডিএল বা হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ গুলা। সো আরটিএল লেভেল ইম্পর্টেন্ট হলো ওই কোডিং এর ক্ষেত্রেই সব থেকে বেশি কাজে লাগে। সো আরটিএল হচ্ছে ইম্পর্টেন্ট এই ভেরিলগ কোডিং বা এইচডিএল হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ গুলার জন্য। আচ্ছা, সো আমি হচ্ছে আবার যদি জিনিসটাকে এক্সপ্লেন করতে চাই মানে আরেকটা অ্যানালজি দিয়ে, যে আমরা অনেকেই করছি প্রোগ্রামিং করি। সো প্রোগ্রামিং হচ্ছে আমাদের বিভিন্ন অ্যালগরিদম থাকে, যেমন আমরা যদি একটা অ্যালগরিদমের কথা চিন্তা করি যে বাবল সর্ট অ্যালগরিদম। সো এই বাবল সর্ট অ্যালগরিদমটাকে বিভিন্ন লেয়ারে এক্সপ্লেন করা যায়। যে প্রথমে আমি হচ্ছে যে প্রথম লেয়ারটা যদি বলি সেখানে বলবো যে বাবল সর্টে অ্যাকচুয়ালি আমি কি করতে চাচ্ছি, আমি হচ্ছে সর্ট করতে চাচ্ছি, যে আমাকে একটা অ্যারে দেওয়া হবে অনেকগুলো এলিমেন্ট দিয়ে সহ, দেন আমি অ্যারেটাকে সর্ট করব মানে হচ্ছে ছোট থেকে বড়তে সাজাবো। তো এটা হচ্ছে যে একদম হাইয়েস্ট লেভেল অফ ডেসক্রিপশন এই অ্যালগরিদমটা। দেন আমরা কি করতে পারি, এই অ্যালগরিদমটাকে আমরা জানি যে সিউডো কোড অথবা হচ্ছে ফ্লো চার্ট, এভাবে হচ্ছে আমরা অ্যালগরিদমটাকে এক্সপ্লেন করতে পারি। সো এই যে দেখো এই লেভেলটা সুডো কোড বা ফ্লো চার্ট, এই লেভেলে যখন আমরা অ্যালগরিদমটাকে এক্সপ্লেন করি তখন কিন্তু এটা ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, মানে এটায় আমার কোনো হচ্ছে ল্যাঙ্গুয়েজ লাগতেছে না, মানে আমি কোনো মানে জাস্ট হচ্ছে মানে বোঝানোর জন্য। সো এই লেভেলটা হলো ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট। দেন এরপরে হলো আমরা এটাকে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন পাইথনে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে এটা হচ্ছে অনেক ইজি হবে। দেন পাইথনের পরের লেভেলটা হচ্ছে সি বা সি প্লাস প্লাস, এটা হচ্ছে আরেকটু মানে হার্ডওয়্যারের কাছাকাছি যায়। এন্ড একদম লোয়েস্ট লেভেল হচ্ছে যে আমরা যদি এটাকে অ্যাসেম্বলিতে ইমপ্লিমেন্ট করি। সো অ্যাসেম্বলিতে একদম তোমার হচ্ছে কোন রেজিস্টারে কোন ভ্যালু ওইগুলা সব হচ্ছে অনেক ডিটেইলডে হলো আমার এক্সপ্লেন করা লাগবে। এর উপরের লেভেলটা হচ্ছে আরেকটু মানে অ্যাবস্ট্রাক্ট আর কি। সো এইভাবে যখন তো আমরা উপরে যাচ্ছি তত হচ্ছে আমাদের লেয়ার্স অফ অ্যাবস্ট্রাকশন বাড়তেছে। এন্ড এই যে
লেয়ারটা যেখানে হচ্ছে আমার ডিসক্রিপশনটা হলো ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট এন্ড হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট। যেমন আমি যদি সিউডোকোড বা ফ্লোচার্ট আঁকি তখন আমার হচ্ছে যে মানে ল্যাঙ্গুয়েজের কোনো মানে সিনট্যাক্স জানতে হচ্ছে না, বা হলো কোন রেজিস্টারে কি হইতেছে, মেমোরি টেমোরি এসব কিচ্ছু আমার জানা লাগতেছে না। আমার জাস্ট হচ্ছে মানে এই জিনিসটা কাজ করে কিভাবে ওটা জানলেই হলো। সো এইটাই হচ্ছে বেসিক্যালি মানে আরটিএল এর সাথে অ্যানালগাস, যে আরটিএল এ হলো আমার হার্ডওয়্যারে মানে কোনখানে কি হয় ওটা অত জানা লাগে না, আমার জাস্ট হচ্ছে অ্যালগোরিদমটা হলো ইম্পর্টেন্ট। এন্ড এইটা হচ্ছে কিসের জন্য রেলেভেন্ট? এইচডিএল বা হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ গুলোর জন্য। যে আরটিএল লেভেলে যদি আমি কোনো কিছু এক্সপ্লেন করি বা ব্যাখ্যা করি তাহলে ওটা ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট। ওটা হচ্ছে কি হয়, ওটা হলো একে হলো ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, আর সাথে হচ্ছে এটা হার্ডওয়্যার বা টেকনোলজি ইন্ডিপেন্ডেন্ট। যে আমি এখন ওই জিনিসটাকে আমি চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্ট করতে পারবো অথবা যে কোনো টেকনোলজি দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো। যেমন আমি যদি কোনো মানে মার্কসের বা কোনো কিছুর একটা আরটিএল ডেসক্রিপশন বানাই, দেন হচ্ছে আমরা যে কোনো এইচডিএল ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। সো সব থেকে পপুলার দুইটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে ভেরিলগ আর ভিএইচডিএল। সো আমরা ইউজুয়ালি ভেরিলগেই কাজ করি। তো আমরা হচ্ছে ভেরিলগে মানে ভেরিলগ হচ্ছে 4টা লেয়ার অফ অ্যাবস্ট্রাকশনই সাপোর্ট করে আর কি। যে ভেরিলগে আমরা হচ্ছে বিহেভিয়ারাল লেভেলেও প্রোগ্রামিং করতে পারি, ডেটা পাথ লেভেলেও করতে পারি, গেট লেভেলেও করতে পারি, ট্রানজিস্টর লেভেলেও করতে পারি। সো ভেরিলগ অনেক পাওয়ারফুল একটা জিনিস। সো ভেরিলগে হচ্ছে আমরা 4টা লেভেলই হলো প্রোগ্রামিং করতে পারি। সো আরটিএল লেভেলটা ইউজফুল কারণ হচ্ছে এটা হলো অনেক বেশি মানে এটাকে আমি ভেরিলগে ভিএইচডিএল বা যে কোনো কিছুতেই বা হলো মানে একদম টেকনোলজি ইন্ডিপেন্ডেন্ট হতে হচ্ছে জিনিসটা ইমপ্লিমেন্ট করা যায়। তো আমরা হচ্ছে যে শুরুতে মার্কসের এক্সাম্পলটা দেখছিলাম, ওইটার হচ্ছে কিছু দেখি তাহলে হচ্ছে ভালো লাগবে। সো প্রথমে হচ্ছে যে এখানে কতগুলো ভেরিলগ কোড আছে, এগুলো হচ্ছে বিভিন্ন লেয়ার্স অফ অ্যাবস্ট্রাকশনের কোড। যেমন হচ্ছে ফার্স্ট যেই কোডটা এটা হচ্ছে যে একদম গেট লেভেল ইমপ্লিমেন্টেশন দেখানো হয়েছে, এটা হচ্ছে যে আমার মার্কসের একদম গেট লেভেল ইমপ্লিমেন্টেশন। এই গেট লেভেল ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে এখানে ভেরিলগে কোড করা হয়েছে। তো কোড অত বোঝা লাগবে না, জাস্ট হচ্ছে এখানে দেখো যে নট এন্ড এগুলো আছে, মানে হচ্ছে এটা হলো একটা গেট লেভেল ইমপ্লিমেন্টেশন। দেন হচ্ছে পরের যে লেয়ারটা মানে পরের যে কোডটা, এই কোডটাও সেম মার্কসেরই কোড, বাট হচ্ছে এখানে এন্ড গেট অর গেট কিছু নাই, এখানে হচ্ছে আউট ইজ ইকুয়াল টু এই যে পুরো একটা ইকুয়েশন লেখা আছে। তো এটা হচ্ছে যে আমার ডেটা পাথ লেভেল, এটা হচ্ছে আরেকটু হায়ার লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। দেন লাস্ট যেই কোডটা এখানে হচ্ছে ইকুয়েশনও লেখা নেই, এখানে হচ্ছে সি প্রোগ্রামিং এর মতো হলো ইফ এলস দিয়ে লেখে যে কেস s1 s0 দেন হচ্ছে কতগুলো আউটপুট দেন এন্ড কেস। এটা হলো একদম হাইয়েস্ট লেভেল বা হলো বিহেভিয়ারাল লেভেলের কোড বলে এটাকে। সো ভেরিলগ হচ্ছে সবগুলো লেয়ার্স অফ অ্যাবস্ট্রাকশনই হলো সাপোর্ট করে। সো ভেরিলগ এই জন্য পাওয়ারফুল। এন্ড লাস্ট এই যে দুইটা কোড, এই দুইটা কোডকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে আরটিএল লেভেল। সো আমরা যদি কোনো কিছু এরকম মানে ইকুয়েশন আকারে কোড করি বা হচ্ছে এরকম অ্যালগরিদমিক আকারে কোড করি তখন হচ্ছে এটাকে আরটিএল কোড বা আরটিএল লেভেল বলা হয় আর কি। সো আরটিএল লেভেল বেসিক্যালি অ্যালগরিদমিক ইয়েতে কাজ করে আর কি, অ্যালগরিদমিক যেই স্টেজটা আছে ওইখানে কাজ করে। আচ্ছা, সো আমরা হচ্ছে মোটামুটি আরটিএল এর একটা আইডিয়া পাইছি যে আরটিএল অ্যাকচুয়ালি কি। সো আমরা যেটা করি মানে আমাদের ওয়ার্কফ্লো যেটা হয় ভিএলএসআই, যে আমাদের প্রথমে হচ্ছে একটা স্পেসিফিকেশন থাকে যে আমরা হচ্ছে এই কাজটা করতে চাচ্ছি, যে ধরো আমরা একটা সার্কিট বানাবো, ওই সার্কিট হচ্ছে এই কাজ করবে। সো আমরা ওইটা করার জন্য কি করি, প্রথমে হচ্ছে আরটিএল এ কোড লিখি মানে ভেরিলগে কোড লিখি, কোনটায় এই আরটিএল লেভেল আরটিএল কোড লিখি, এটাকে বলে হচ্ছে ভেরিলগ আরটিএল কোড। যারা আমরা ল্যাব করছি তারা দেখছি এই টার্মটার সাথে পরিচিত, যে ভেরিলগ আরটিএল কোড। সো ভেরিলগ আরটিএল কোডে কি করা হয় যে কোনো লজিক গেটেড থাকে না, একদম হচ্ছে অ্যালগরিদমিক লেভেলে কোড লেখা হয় যে আমি কি করতে যাচ্ছি ওটার একটা অ্যালগরিদমের বেসিসে কোড লেখা হয়। দেন হচ্ছে ওটা সিমুলেশন করে দেখা হয় যে ঠিক আছে কিনা, যদি ঠিক মতো আউটপুট দেয় দেন হচ্ছে আমরা আস্তে আস্তে নিচের লেভেলগুলোতে যাই, যে আমরা হলো ভেরিলগ আরটিএল কোড থেকে গেট লেভেল ইমপ্লিমেন্টেশন, দেন হচ্ছে এটারে আবার আলটিমেটলি হচ্ছে ট্রানজিস্টর লেভেল ইমপ্লিমেন্টেশনে যাই আর কি। সো এই যে আরটিএল থেকে গেট লেভেল বা ট্রানজিস্টর লেভেলে যাওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে লজিক সিনথেসিস। এন্ড এই লজিক সিনথেসিস করার অনেক অটোমেটেড টুল এখন এক্সিস্ট করে দুনিয়ায়। সো এই জন্য হচ্ছে কেউই আর গেট লেভেলে ওইরকম মানে ডিজাইন বা কোড করে না, সবাই হচ্ছে যে আরটিএল লেভেলে কোড করে, দেন হচ্ছে ওইটাকে ওই লজিক অটোমেশন টুলগুলোর মাধ্যমে গেট লেভেল এন্ড ট্রানজিস্টর লেভেলে কনভার্ট করে আর কি। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে আরটিএল নিয়ে আরেকটু ডিটেলসে যাই। যেমন হচ্ছে ধরো আমরা কোনো একটা জিনিসের, যেমন হচ্ছে সাপোজ
কোনো একটা লজিক সার্কিটের আরটিএল লেভেল ডেসক্রিপশন বা আরটিএল লেভেল অ্যানালাইসিস করতে চাচ্ছি। তো এই জিনিসটাকে প্রেজেন্ট করা যায় কিভাবে, যে একটা লজিক সার্কিটের বা একটা ডিজিটাল ডিভাইসের আরটিএল লেভেলকে আমরা রিপ্রেজেন্ট কিভাবে করতে পারি। যেমন আমরা যদি আবার আমাদের এই অ্যানালজিটাই ফিরে যাই, যেমন হচ্ছে একটা বাবল সর্ট অ্যালগরিদম। সো বাবল সর্ট অ্যালগরিদমটার মানে যে আরটিএল লেভেলের যে অ্যানালগাস যেই ইয়েটা ছিল, মানে এটাকে যদি আমরা মানুষের কাছে প্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা তো মানুষকে কোড দেখাইলে হবে না। কোড দেখাইলে ওইটা হচ্ছে মানে ওইটা তো হইলো না। যে আমি যদি সি এর কোড দেখাই তাহলে মানে আমি যদি অ্যালগরিদমটা বুঝাইতে চাই জাস্ট, হ্যাঁ, যে আমি বাবল সর্টের অ্যালগরিদমটা বুঝাইতে চাচ্ছি, তাহলে মানুষকে কি দেখাবো? তাহলে মানুষকে আমার কি দেখাইতে হবে? ফ্লোচার্ট দেখাইতে হবে অথবা হচ্ছে সিডো কোড দেখাইতে হবে। সো এই দুইটা জিনিস হচ্ছে একদম ল্যাঙ্গুয়েজ হার্ডওয়্যার সবকিছু ইন্ডিপেন্ডেন্ট, যে এটা আমি যদি দেখাই তাহলে সে যে কোনো ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্ট করতে পারবে, যে কোনো হার্ডওয়্যারে ইমপ্লিমেন্ট করতে পারবে। সো এরকম আমার আরটিএল লেভেল ডিসক্রিপশন রিপ্রেজেন্ট করার জন্য আমাদের হচ্ছে কিছু মানে ওই ফ্লো চার্ট আর সুডো কোডের মতো কিছু হচ্ছে জিনিস আছে। যেমন হলো ওই যে ল্যাঙ্গুয়েজ, যেটা ওইটা একটা, আর আরেকটা হচ্ছে যে আমার খুবই ইম্পর্টেন্ট এন্ড খুবই ইউজফুল জিনিস, যেটাকে বলা হয় হচ্ছে এএসএম বা হলো অ্যালগরিদমিক স্টেট মেশিনস। সো এএসএম জিনিসটা কি? এএসএম জিনিসটা হচ্ছে বেসিক্যালি যে ফ্লো চার্ট যেই জিনিসটা ওইটাই আর কি। যে ফ্লো চার্ট দিয়ে আমরা কি করি, যে একটা অ্যালগরিদম, ধরো ওই যে বাবল সর্ট অ্যালগরিদম, ওইটার ফ্লো চার্ট দেখে আমরা বুঝি যে অ্যালগরিদমটা কিভাবে কাজ করে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ। ঠিক একইভাবে এই এএসএম চার্ট দেখে আমরা কি বুঝতে পারি, যে এএসএম চার্ট দেখে হচ্ছে বুঝতে পারি যে একটা ডিজিটাল ডিভাইস বা একটা ডিজিটাল সার্কিট, মেইনলি হচ্ছে এটা ডিজিটাল সার্কিট বা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট বলা ভালো হবে, কারণ এএসএম ইউজুয়ালি সিকোয়েন্সিয়াল সার্কিটের জন্য ইউজ হয়, কম্বিনেশনালের জন্য অত এএসএম টিএসএম লাগে না। সো মেইনলি হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট কিভাবে কাজ করে, ইন্ডিপেন্ডেন্ট অফ রেজিস্টার্স, লাগবে, ইন্ডিপেন্ডেন্ট অফ লজিক গেটস, ট্রানজিস্টরস, ওই তো মানে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট কিভাবে কাজ করে ওইটা বোঝার জন্য আমাদের অ্যালগরিদমিক স্টেট মেশিন আমরা ইউজ করি। এটা হচ্ছে কাইন্ড অফ ফ্লো চার্টের মতো, বাট আরেকটু ডিটেইল। সো এএসএম এ যাওয়ার আগে আমরা হচ্ছে আরেকটা জিনিস ডিসকাস করব, সেটা হচ্ছে আরটিএল এর কিছু কম্পোনেন্ট আছে। যেমন আরটিএল লেভেলের ডেসক্রিপশন করার জন্য আমাদের হচ্ছে কিছু জিনিস হচ্ছে আমাদের এখানে একটা ইয়ে দেখানো হয়েছে, যেমন হলো রেজিস্টার আছে। যেমন এখানে হচ্ছে যে R1 একটা রেজিস্টার, R2 হচ্ছে একটা রেজিস্টার। সো একটা ক্লক সার্কিট যদি আমরা ইনপুট দেই, আচ্ছা, সো কম্পোনেন্ট গুলো কি, যে একটা ক্লক সাইকেল দিলে আমার হচ্ছে যে এটা একদম বেসিক একটা আরটিএল এর ব্লক, যেটা এখানে দেখানো হয়েছে যে একটা ক্লক পালস দিলে R1 রেজিস্টারের কম্পোনেন্ট হচ্ছে R2 রেজিস্টারে লোড হবে যদি হচ্ছে কন্ট্রোল সার্কিট মানে এখান থেকে পি এর ভ্যালু যদি 1 আসে। সো পি 1 হলে R1 রেজিস্টার R2 তে যাবে। সো এটা হলো একদম বেসিক ব্লক আর কি, যে আমাদের একটা কন্ডিশনাল আছে, এই কন্ডিশন যদি স্যাটিসফাই হয় তাহলে হচ্ছে R1 R2 তে যাবে। এটা হলো আর কি মানে আরটিএল এর কম্পোনেন্ট, যে একটা রেজিস্টার, ক্লক সার্কিট আর হলো কম্বিনেশনাল বা কন্ট্রোল সার্কিট। তো এটাকে হচ্ছে একদম সহজ ভাষায়, এত সার্কিট টার্কিট না দেখায়, মানে আরটিএল যেহেতু আমরা হলো জিনিসপত্র অ্যাবস্ট্রাক্ট রাখবো। সো অ্যাবস্ট্রাক্ট রেখে কিভাবে লিখে সেটা লিখার একটা সিস্টেম হচ্ছে এরকম, যে পি ইজ টু হলো R2 R1। সো এই যে লাইনটা, এই এক লাইনে হচ্ছে এখানে যে পুরো অপারেশনটা দেখানো হয়েছে এটা হলো আমরা এনকোড করতে পারি, যে এই লাইনটা কি বলতেছে, যে পি যদি 1 হয়, তাহলে R1 এর ভ্যালু হলো R2 এর মধ্যে ঢুকে যাবে, এটাই। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এএসএম এ ছিলাম। সো এএসএম হচ্ছে ডিসকাস করি যে অ্যালগরিদমিক স্টেট মেশিন। সো অ্যালগরিদমিক স্টেট মেশিন হচ্ছে বেসিক্যালি ফ্লো চার্ট। সো ফ্লো চার্টে কি কি থাকে? ফ্লো চার্টে হচ্ছে আমরা ফ্লো চার্ট বানাইতে পারি সবাই। যে ফ্লো চার্টে আমরা শিখছিলাম যে এরকম জিনিস থাকে, ইনপুট নেওয়ার জিনিস থাকে, এরকম বক্স হইলে ওটা মনে হয় ইনপুট, দেন এইরকম বক্স হইলে ওটা হচ্ছে অপারেশন, দেন হচ্ছে একটা কন্ডিশনাল বক্স থাকে এরকম। সো ঠিক এরকম একইভাবে এএসএম এর জন্য বা এএসএম টেবিল বানানোর জন্য আমাদের হচ্ছে চার্ট বানানোর জন্য আমাদের হচ্ছে কতগুলা হচ্ছে নির্দিষ্ট ব্লক ইউজ করতে হয় আর কি। এর মধ্যে 3টা ব্লক হচ্ছে আমি এক্সপ্লেন করি। আচ্ছা, সো এএসএম এর জন্য ইউজুয়ালি হলো আমাদের 3টা এলিমেন্ট থাকে বা 3টা ব্লক থাকে এএসএম চার্টে। তো 3টা ব্লকের মধ্যে কি কি? প্রথমটাকে বলা হচ্ছে স্টেট বক্স। তো স্টেট বক্সে কি হয়, স্টেট বক্সে একটা স্টেটে যে রেজিস্টার অপারেশন গুলা হয় ওগুলা হচ্ছে আমরা লিখি,
আর হচ্ছে এই পাশে হলো স্টেটের বাইনারি কোডটা লেখা হয়। এই হচ্ছে স্টেট বক্সের কাজ। স্টেট বক্সে কি থাকবে যে একটা স্টেটে কি কি রেজিস্টার অপারেশন হবে, ওই স্টেটে যখন আসবে মেশিনটা বা ওই সার্কিটটা তখন কি কি অপারেশন হবে ওটা হচ্ছে স্টেট বক্সের মধ্যে থাকে। মানে স্টেট বক্সের মধ্যে কি থাকে বেসিক্যালি ওই স্টেটের অপারেশন গুলা। দেন হচ্ছে আরেকটা হলো যে আমার ডিসিশন বক্স, এটা হলো ডিসিশন বক্স। তো ডিসিশন বক্স হচ্ছে এরকম ডায়মন্ড শেপের। তো ডিসিশন বক্সে এখানে হচ্ছে একটা কন্ডিশন থাকবে যে একটা স্পেসিফিক ইনপুট রেজিস্টার। সো ইনপুটের ভ্যালু উপর ডিপেন্ড করে আমার হচ্ছে ডিসিশন বক্সে দুইটা পাথ থাকে, একটা এক্সিট, দুইটা এক্সিট পাথ থাকে। দেন হচ্ছে আমাদের আরেকটা বক্স যেটা সেটা হচ্ছে যে কন্ডিশনাল বক্স। তো কন্ডিশনাল বক্স হচ্ছে সবসময় ডিসিশন বক্সের এক্সিট পাথ থেকে আসবে। দেন কন্ডিশনাল বক্সে হচ্ছে একটা মানে ইয়ে থাকবে আর কি, যে একটা রেজিস্টারের ভ্যালু থাকবে যে ওই ডিসিশনের উপর ভিত্তি করে কি হবে নাকি। যেমন হচ্ছে এখানে ছোট্ট একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে আমরা স্টার্ট করলাম, স্টার্ট করে হচ্ছে চেক করব ইর ভ্যালু কত। ইর ভ্যালু যদি 1 হয় তাহলে হচ্ছে কন্ডিশনাল বক্সে যে আর এর ভ্যালু হচ্ছে 0 হয়ে যাবে। সো আর এর ভ্যালু 0, এটা একটা কন্ডিশনাল বক্স বলা হচ্ছে কেন, কারণ এটা হলো এই ই বা এই ভ্যালুটার উপরে ডিপেন্ড করতেছে, এই জন্য হলো এটা একটা কন্ডিশনাল বক্স। তো ই যদি 1 হয় আর 0 হবে, হয়ে হচ্ছে এটা নেক্সট স্টেটে চলে যাবে। দেন এই স্টেটে যাওয়ার পরে এফ এর ভ্যালু হচ্ছে ই এর সমান হবে। সো জিনিসটাকে এক্সপ্লেন করার ইজি হয়ে হচ্ছে আমরা হলো সবাই ইয়ে দেখছি, সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করার সময় একটা জিনিস বানাইছিলাম, সেটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম। এটা আমাদের অনেকেরই মনে থাকার কথা। সো আমরা হচ্ছে খুবই ছোট একটা এক্সাম্পল থেকে শুরু করব। ধরো হচ্ছে যে আমরা কি চাচ্ছি যে একটা 2 বিট বাইনারি আপ কাউন্টার বানাবো, ঠিক আছে। সো 2 বিট বাইনারি আপ কাউন্টার। সো এটার যদি একটা স্টেট ডায়াগ্রাম বানাইতে চাই তাহলে এটা আমরা মোটামুটি সবাই জানি কিভাবে বানাইতে হয়। সো প্রথমে হচ্ছে আমার স্টেট হবে 0 0, দেন 0 0 থেকে হচ্ছে কোথায় যাবে, 0 1 এ যাবে, দেন হচ্ছে 1 0, দেন হচ্ছে 1 1, দেন হচ্ছে আবার এই জায়গায়। সো এটা হচ্ছে যে একটা বাইনারি আপ কাউন্টারের স্টেট ডায়াগ্রাম, যে এগুলো হচ্ছে এক একটা স্টেট, যে 0 0 0 1 1 0 1 1। দেন হলো আমরা যদি এই কাউন্টারটাকে একটু মডিফাই করি, ধরো হচ্ছে কাউন্টারের কি আছে, একটা এনাবেল পিন মানে এনাবেল ইনপুট আছে। সো এনাবেল ইনপুট যদি 1 হয় তাহলে হচ্ছে এটা কাউন্ট করবে, আর এনেবল যদি 0 হয় তাহলে হচ্ছে কাউন্ট করবে না, মানে যে স্টেটে ছিল ওই স্টেটেই থাকবে। সো কাউন্ট হলো পজ হয়ে থাকবে। সো এই জিনিসটাকে যদি আমার স্টেট ডায়াগ্রামে এনকোড করতে হয় তাহলে আমরা জানি যে এখন আমাদের কি করা লাগবে, যে স্টেট ডায়াগ্রামে ওই যে অ্যারোগুলোর উপরে হলো ইনপুট দেয়, আর ইনপুট আর এরকম হচ্ছে নিচে পাশে দিয়ে আউটপুট, এরকম একটা ইয়ে শিখছিলাম আমরা স্টেট ডায়াগ্রামে। সো আমরা হচ্ছে এটা স্টেট ডায়াগ্রাম এভাবে বানাইতে পারি। এখানে যেহেতু আমাদের কোনো আউটপুট নাই, সো 0 0 তে আমার ই এর ভ্যালু ই কে হচ্ছে আমরা একটা ইনপুট হিসেবে চিন্তা করতেছি। ই যদি 1 হয় তাহলে হচ্ছে 0 1 এ আসবে, বাট এই ইনপুট যদি আমাদের 0 হয় তাহলে হচ্ছে এটা এই স্টেটেই থাকবে। ঠিক একই ভাবে 1 হলে এখানে আসবে, 1 হলে এখানে আসবে, 1 হলে এখানে আসবে, বাট যদি 0 হয় তখন হচ্ছে এই স্টেটেই থাকবে। সো এটা হচ্ছে যে একটা স্টেট ডায়াগ্রাম। সো এই স্টেট ডায়াগ্রাম দেখে আমরা হচ্ছে লজিক সার্কিট কিভাবে বানাইতে হয় এগুলো হচ্ছে আমরা শিখছিলাম। এখন এএসএম চার্ট যেটা, সেটা হচ্ছে এই স্টেট ডায়াগ্রামেরই একটু মডিফাইড এন্ড বেটার ভার্সন আর কি। যে স্টেট ডায়াগ্রামের একটা বেটার ভার্সন, ওইটা হচ্ছে যে আমাদের ওটার মধ্যে টাইমিং ও ইনক্লুড করা যায়। সো টাইমিং এর পার্টটা আমরা শিখবো না, বাট ওইটা হচ্ছে একটু, আর স্টেট এএসএমটা হলো একটু মানে এটার থেকে আর কি, স্টেট ডায়াগ্রামের থেকে একটু বেশি পাওয়ারফুল। তো এখন যদি আমরা এই সেম জিনিসটার একটা এএসএম চার্ট আঁকতে চাই, হ্যাঁ, এএসএম চার্ট। সো এএসএম চার্ট বেসিক্যালি কি আমরা জানি, এএসএম চার্ট হচ্ছে ফ্লো চার্টের মতো, মানে এই সেম জিনিসটাকে আমরা হচ্ছে একটা ফ্লো চার্ট রূপে হলো প্রকাশ করব। সো দেখো আমাদের এখানে 4টা স্টেট আছে, 0 0 0 1 1 0 1 1। সো আমাদের হচ্ছে ওই যে স্টেট ব্লক লাগবে 4টা। তো আমরা স্টেট ব্লক কিভাবে আঁকি, স্টেট ব্লক আঁকি হচ্ছে যে এইভাবে। সো প্রথমে হচ্ছে যে আমরা ধরলাম হলো প্রথম স্টেটটা হচ্ছে এই যে 0 0, এটা হলো ইনিশিয়াল স্টেট, বা এটার একটা নাম দেই, সাপোজ এটা হচ্ছে স্টেট হলো T0, এই স্টেটটার নাম দিলাম।
আর এই স্টেটের যে বাইনারি কোড 00 এটা হচ্ছে চিপায় কোনায় লিখতে হয়, এটা হলো 00 স্টেটের বাইনারি কোড, ঠিক আছে। আচ্ছা, দেন হলো এটা হলো আমার স্টেট বক্স। দেন এই স্টেট থেকে একটা কি নিতে হবে, আমার ডিসিশন নিতে হবে যে আমার ই এর ভ্যালু যদি 1 হয় তাহলে হলো আমরা নেক্সট স্টেটে যাব, আর ই এর ভ্যালু যদি 0 হয় তাহলে হচ্ছে আমরা এই স্টেটেই থাকবো। সো এই জিনিসটাকে ওই যে আমরা ফ্লো চার্ট যেমনে আঁকতাম অনেকটা ওই রকমই, যে T0 থেকে একটা হলো আমার এরকম ডিসিশন বক্স থাকবে, ডিসিশন বক্সে হচ্ছে আমি ই নিব, মানে ই এর ভ্যালুর উপরে আমরা হচ্ছে জিনিসটা চেক করতেছি। সো ই যদি হচ্ছে আমার 1 হয় তাহলে হলো আমরা কি করব, নেক্সট স্টেটে চলে যাব। নেক্সট স্টেটের নাম দিলাম হলো আমরা T1, আর এটা হচ্ছে আমার বাইনারি এনকোডিং 01। আর ই এর ভ্যালু যদি 0 হয় তাহলে হচ্ছে আবার এই স্টেটেই ফিরে আসবে, এটা হচ্ছে ই এর ভ্যালু যদি 0 হয়, ঠিক আছে। সো এইভাবে আমরা পুরোটা কমপ্লিট করতে পারবো, খুবই ইজি। যেন T1 হলো এই স্টেটটা, এই স্টেটে থাকার পরে আবার হচ্ছে আমাদের একটা ডিসিশন নিতে হবে যে ই যদি 1 হয় তাহলে হচ্ছে আমরা T3 তে আসবো, T3 তে আসবো। দেন ওই স্টেটের নাম হচ্ছে 10, আর হলো যে আমরা যদি 0 হয় তাহলে হচ্ছে আবার উপরেরটায়। দেন এখান থেকে আরেকটা T2 এটা সরি T2, এখান থেকে আরেকটা ই এর ভ্যালু যদি 1 হয় তাহলে হচ্ছে T3 তে যাব, T3 এটা হচ্ছে 11, আর যদি 0 হয় তাহলে T2 তেই থাকবো। এটা হচ্ছে 0 হলে দেন T3 থেকে 1 হোক আর 0 হোক আমরা হচ্ছে, আচ্ছা না, T3 তে হচ্ছে যদি 1 হয় আবারও ই এর ভ্যালু T3 তে যদি 0 হয় তাহলে হচ্ছে T3 তেই থাকবো, আর যদি 1 হয় তাহলে হচ্ছে আবার একদম শুরুতে T0 তে চলে যাব এইখানে। সো এটা হচ্ছে একটা 2 বিট বাইনারি আপ কাউন্টারের জন্য এএসএম চার্ট, এটা হচ্ছে এএসএম চার্ট, আর এটা হলো যে আমাদের স্টেট ডায়াগ্রাম। সো এএসএম চার্টটা হচ্ছে একটু বেশি পাওয়ারফুল, এখানে চাইলে টাইমিং ইনক্লুড করা যায়, আর এএসএম চার্ট থেকে আমরা হচ্ছে খুব ইজিলি ডিরেক্ট আরটিএল কোড লিখে ফেলতে পারবো। সো আরটিএল কোডে হচ্ছে এই যে সুইচ কেস করা যায়, ইফ এলস করা যায়, আমরা দেখছিলাম একটু আগে। সো ওগুলা দিয়ে মানে এএসএম চার্ট থেকে আরটিএল কোড লেখা খুবই ইজি, বাট এই স্টেট ডায়াগ্রাম থেকে আরটিএল কোড লেখা মানে সবসময় অতটা স্ট্রেট ফরওয়ার্ড না আর কি। স্টেট ডায়াগ্রাম ইউজ হয় হচ্ছে মানে মোস্ট অফ দ্য কেসে সার্কিট ডিজাইনের জন্য। আমরা যদি হচ্ছে ওই লজিক সার্কিট বানাইতে চাই তখন হচ্ছে স্টেট ডায়াগ্রামটা বেশি প্রেফারেবল, বাট আমরা যদি আরটিএল কোড লিখতে চাই তখন হচ্ছে এএসএম চার্টটা বেশি প্রেফারেবল আর কি। আচ্ছা, যেমন এটা খুবই সিম্পল ছিল, এখানে হলো একটা জিনিস যদি খেয়াল করো, যেখানে কোনো কন্ডিশনাল বক্স নাই, এখানে হচ্ছে যে কোনো স্টেটের কোনো অপারেশন নাই, স্টেট গুলার জাস্ট নাম T0 T1 T2 T3। তো আমরা যদি এইটাকে একটু মডিফাই করে আরেকটা এসএম চার্ট বানাইতে যাচ্ছি, যেটার মডিফিকেশন কি এখন, যে আমার ধরো যেই কাউন্টারটা হবে, ধরো এটা হচ্ছে আমার কাউন্টার, এই হলো আমার কাউন্টার। সো কাউন্টারে একটা ইনপুট আছে সেটা হলো এনেবল। সো এনেবল যদি 1 থাকে তখন হলো আমার কাউন্টারটা, এখানে হলো কাউন্টার আউটপুট সিও। সো এখানে হচ্ছে কাউন্টারের আউটপুট দিবে সিও, এটা হলো যে ধরো C0 কাউন্টার আউটপুট 1, এটা হচ্ছে C1 কাউন্টার আউটপুট 2। সো C1 C0 এগুলো হলো যে কাউন্টার আউটপুট, মানে এনেবল 1 থাকলে প্রথমে এটা 00 হবে, দেন 00 এর পরে 01 হবে, 10 হবে, 11 হবে, এগুলো হলো কাউন্টারের আউটপুট। দেন আমি আরো দুইটা আউটপুট এখানে ধরো নিছি আমার ইয়ের জন্য, যে একটা আউটপুট নিলাম হলো যে কাউন্ট এনেবল, এটাকে নাম দেই হচ্ছে সিই। সো সিই আউটপুটটা কি, সিই আউটপুটটা হচ্ছে বেসিক্যালি আমার যদি E1 থাকে তাহলে এটাও 1 থাকবে, আর ই যদি 0 থাকে তাহলে এটাও 0 থাকবে। মানে এটা করার কোনো দরকার ছিল না, জাস্ট হচ্ছে আমরা মানে এটার কোনো প্র্যাকটিক্যাল ইয়ে নাই আর কি, যে এইটার সাথে এটা শর্ট করে দিলেই হয়ে যায়, বাট আমরা জাস্ট ওই একটু দেখার জন্য আর কি দেখতেছি। আর থার্ড আরেকটা আউটপুট, সেটা হলো যে আমরা নাম দিলাম, এই আউটপুটটার নাম হলো এ। এই আউটপুটটা হলো 1 হবে যখন হচ্ছে আমার এই স্টেটে থাকবে কাউন্টারটা, মানে কাউন্টারের ভ্যালু যখন 10 হবে
তখন হচ্ছে এর ভ্যালু কি হচ্ছে আমার 1 হবে। সো এর ভ্যালু অন্য সবসময় 0, আর এর ভ্যালু কখন 1 হবে, যখন হচ্ছে কাউন্টার এই স্টেটে 10 স্টেটে থাকবে। সো এরকম একটা জিনিসের যদি আমরা এএসএম চার্ট বানাইতে চাই তাহলে হচ্ছে দেখো যে আমি প্রথমে হলো স্টার্ট করলাম 0 0 T1 স্টেট থেকে, দেন হলো আমার কি নিতে হবে, আমি চেক করব আমার এনেবল পিনটা, যদি 0 হয় তাহলে হচ্ছে উপরে চলে যাব, আর যদি 1 হয়, এখন দেখো এনেবল যদি 1 হয় তাহলে হচ্ছে আমার এই সি কে 1 করতে হবে। সো এখানে হচ্ছে আরেকটা এই কন্ডিশনাল বক্স আর কি অ্যাড করা লাগবে, যে এরকম ওভাল টাইপের বক্স। তো এই ওভাল টাইপের বক্সে এখন আমি কি করব, সি ইকুয়াল টু হচ্ছে 1 বানাবো, বানায় হচ্ছে আমরা পরের স্টেটে যাব, এটা হলো T2। T2 হচ্ছে আমার 0 1, দেন T2 থেকে হলো সেম, T2 এর পরে হলো একটা এরকম ডিসিশন বক্স থাকবে, ডিসিশন বক্সের হচ্ছে দুইটা ইয়ে থাকবে, যে 0 হইলে হচ্ছে আমরা আগের ইয়েতে, আচ্ছা আর 0 হইলে আরেকটা কাজ করা লাগবে এখানে, যে 0 যদি হয় তাহলে আগের স্টেজে যাওয়ার আগে আমার হলো ওই একটা এই সি এর ভ্যালু হচ্ছে 0 বানায় রাখবে। সো এখানে হচ্ছে একটা কন্ডিশনাল বক্স সি ইকুয়াল টু 0, দেন হচ্ছে আমরা আগের স্টেজে যাব, আর ইজি যদি 1 হয় তাহলে হচ্ছে সি ইকুয়াল টু 1 বানায় দেন হচ্ছে পরের স্টেজে যাব, দেন পরের স্টেজটা হচ্ছে আমার T3। এখন দেখো এই T3 স্টেজে যখন আসছি, T3 স্টেজ হচ্ছে 1 0, সো T3 স্টেজে আসলে আমার একটা কাজ করতে হবে, কি কাজ করতে হবে, T3 স্টেজে যখন আসি 1 0 স্টেজে যখন আসি তখন হচ্ছে আমার এই এর ভ্যালু 1 বানাইতে হবে। সো এর ভ্যালু যে 1 বানাইতে হবে এটাকে হচ্ছে আমরা লিখি এভাবে, যে এএসএম চার্টে যে এ অ্যারো দিয়ে 1। সো এখানেও এই যে সবগুলা মানে ভ্যালু অ্যাসাইন করা হয় হলো ইকুয়াল দিয়ে না, মানে এএসএম চার্টে ভ্যালু অ্যাসাইন করার সরি একটা স্পেশাল নিয়ম আছে, সেটা হচ্ছে যে এভাবে লিখতে হয়, যে সিই একটা অ্যারো দিয়ে 1। সো ইকুয়াল মানে এটা বেসিক্যালি ইকুয়ালি বোঝাচ্ছে যে সি এর ভ্যালু 1 হয়ে যাবে, এটাকেই হচ্ছে আমরা একটু ফ্যান্সি সিম্বল দিছি আর কি। সো এখানেও হচ্ছে এভাবে লিখতে হবে, যে সি 1 এখানে হচ্ছে A1, মানে 1 0 স্টেটে আসলে আমার হচ্ছে এই কাজটা করতে হবে, দেন এই কাজ করার পরে আমি হচ্ছে আবার আমার ইটা চেক করব, ইটা চেক করে 1 হলে ইয়ে হবে, 0 হলে বাকিটুকু আমরা এটা করতে পারবো, ঠিক আছে। সো এই হচ্ছে বেসিক্যালি এএসএম চার্ট, যে এএসএম চার্ট হলো ফ্লো চার্টের মতোই, জাস্ট একটু মানে এক্সট্রা দুই একটা নিয়ম আছে, আর এএসএম চার্ট দিয়ে আমরা হচ্ছে যে কোনো ডিজিটাল সার্কিট মানে অ্যালগরিদমিক লেভেলে বা এটাকে বলে মানে আরটিএল লেভেলে হচ্ছে দেখাইতে পারি যে সার্কিটটা কিভাবে কাজ করবে। সো আমরা হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে মানে এগুলো তো খুবই সিম্পল ছিল, আরেকটা দেখবো যেটা হচ্ছে একটু ইয়ে টাইপের ডিফারেন্ট টাইপের। সো এখানে একটা ইয়ে দেখানো হয়েছে এএসএম ব্লক। এএসএম ব্লক বলতে কি বোঝায়, যে একটা স্টেটে কি কি হয় আর কি, ঠিক আছে। যেমন হলো আমরা যদি এই কাউন্টারের এক্সাম্পলে যাই তাহলে হচ্ছে এই T1 থেকে T2 তে যাওয়ার আগ পর্যন্ত এই পুরাটাকে একটা ব্লক বলে, এএসএম ব্লক বলে। হ্যাঁ, এই পুরাটা হচ্ছে আমার একটা এএসএম ব্লক, আর এই পুরো একটা এএসএম ব্লক হচ্ছে একটা ক্লক পালসকে রিপ্রেজেন্ট করে, যে আমার একটা ক্লক পালস যখন আমি দিব তখন হচ্ছে এই সবগুলা কাজ হয়ে সেই T2 তে চলে যাবে। সো T1 এ যখন ছিল তখন একটা ক্লক পালস দেওয়ার পরে এই সবগুলা কাজ হয়ে সে হচ্ছে T2 তে যাবে, যে আমার প্রথমে ই চেক করবে, ই যদি 1 হয় তাহলে C1 বানাবে, C1 বানানোর পরে হচ্ছে T2 তে যাবে, আর যদি ই 0 হয় তখন হচ্ছে T1 এই থাকবে। সো এই সবগুলা কাজ হচ্ছে একটা ক্লক সাইকেলের মধ্যে হচ্ছে হয়। সো এই যে মানে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাওয়ার আগের যে ব্লকটা, এটাকে বলা হয় হচ্ছে একটা এএসএম ব্লক। সেখানে হচ্ছে এরকম একটা এএসএম ব্লকের এক্সাম্পল দেখানো হয়েছে, যে এটা হচ্ছে একটা স্টেজ T1 বাইনারি কোড 001, এই স্টেজে আসার পরে যে এই অপারেশনটা হচ্ছে, যে এর ভ্যালু 1 বেড়ে যাচ্ছে, এ বিলংস টু এ, মানে এ ইজ ইকুয়াল টু A+1, মানে এর ভ্যালু আগে যা ছিল তার থেকে 1 বাড়বে। দেন হচ্ছে ই এর ভ্যালু চেক করবে, 1 হইলে আর 0 হয়, 0 হইলে আবার আরেকটা জিনিস চেক করে হচ্ছে এখান থেকে এই যে তিনটা বের হওয়ার রাস্তা আছে, যে হয় T2 তে যাবে, T3 তে যাবে বা T4 এ যাবে। সো এই পুরাটা হচ্ছে একটা এসএম ব্লক, আর এই পুরাটা একটা ক্লক পালসের মধ্যে হচ্ছে আমার সম্পন্ন হয়। সো আমরা যদি নেক্সট এটা দেখি, একটা ডিজাইন এক্সাম্পল দেখি। সো এটা হচ্ছে খুবই ইজি, মোটামুটি জাস্ট হলো আছে বড় একটা এসএম আর কি। তো এখানে দেখা হোক যে কি ডিজাইন করতে হবে, যে আমার হলো একটা ডিজিটাল সিস্টেম আছে যেটার হলো দুইটা ফ্লিপ ফ্লপ আছে, ইআরএফ মানে ইআরএফ হচ্ছে আমার দুইটা আউটপুট বলতে পারো, একটা 4 বিট বাইনারি কাউন্টার আছে এ,
যার ইন্ডিভিজুয়াল ফ্লিপ ফ্লপ গুলো হলো A4 A3 A2 A1। সো একটা কাউন্টার আছে, আর A4 হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। A start signal S, so S হচ্ছে আমার initiate the system operation by clearing the counter A and flip flop F। so আমার যখন S আসবে তখন হচ্ছে আমার কাউন্টারটা রিসেট হবে, আর ফ্লিপ ফ্লপ F যেটা এটা 0 হয়ে যাবে। The counter is then incremented by 1 starting from the next clock pulse and continues to increment until the operation stop। so counter bits A3 and A4 determine the sequence of operation, মানে হচ্ছে বেসিক্যালি ওই তো যে প্রতিটা ক্লক পালসে আমার কাউন্টারের ভ্যালু 1 1 করে বাড়বে, আর A3 আর A4 এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার কিছু কাজ হবে এখানে দেওয়া আছে। যেমন A3 যদি 0 হয় তাহলে আমার কি হবে, E হচ্ছে 0 হয়ে যাবে আর কাউন্ট হলো কন্টিনিউ করবে। A3 যদি 1 হয়, E হচ্ছে 1 হয়ে যাবে, A4 0 হবে আর কাউন্ট কন্টিনিউ হয়। বাট যদি A4 1 হয়, F is set to 1 on the next clock pulse and the system stops counting। মানে এটা হচ্ছে তোমার অত বোঝা লাগবে না, জাস্ট হচ্ছে ASM চার্টটা মানে এক্সপ্লেন করার জন্য এই জিনিস, মানে এটার কোনো প্র্যাকটিক্যাল কিছু জিনিসপত্র নাই। সেখানে দেখো ওই এখানে যে অপারেশন গুলো বলা হয়েছে এগুলাই হচ্ছে জাস্ট ওই ফ্লো চার্টের মাধ্যমে দেখাইছে। তো এটা কমপ্লেক্স কিছু না। প্রথমে হচ্ছে ইনিশিয়াল স্টেট, দেন হচ্ছে আমার হলো ইনিশিয়াল স্টেট থেকে S যদি 0 হয় তাহলে এটা ইনিশিয়াল স্টেটেই থাকবে, বাট S যদি 1 হয় তাহলে ওই যে কাউন্ট, মানে আমার প্রথমে হবে যে এ কাউন্টারটা রিসেট হইলো, F রেজিস্টার রিসেট হইলো, দেন হচ্ছে কাউন্টিং শুরু হলো, যে এই স্টেটে হলো আমার কাউন্টিং হচ্ছে যে A হচ্ছে A+1। দেন হলো আমরা কি চেক করব, A3 চেক করব। A3 যদি 1 হয় তাহলে ওই যে ওখানে কিছু অপারেশন বলা আছে ওগুলা হচ্ছে করতে হবে, E এর ভ্যালু 1 বানাই ফেলতে হবে। দেন A4 কে চেক করতে হবে, A4 যদি 0 হয় তাহলে কাউন্ট কন্টিনিউ করবে, আর A4 যদি 1 হয় তাহলে F1 হয়ে কাউন্ট স্টপ করবে। মানে বেসিক্যালি এখানে ওই যে অপারেশন গুলা বলা আছে এই দুই লাইনে, এই অপারেশন গুলাকে হচ্ছে একটা চার্টের আকারে দেখানো হয়েছে। তো এই হচ্ছে আমার বেসিক্যালি ASM চার্ট। যে ASM চার্ট দিয়ে আমরা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের অ্যালগরিদমিক ডেসক্রিপশন দেখাইতে পারি, যে সার্কিটটা অ্যাকচুয়ালি মানে অ্যালগরিদমিক লেভেলে বা ফ্লো চার্ট লেভেলে কি করতেছে। দেন ওইখান থেকে আমরা খুবই ইজিলি এটার RTL কোড হচ্ছে বানাতে পারি। আচ্ছা, সো এই হচ্ছে গেল ASM চার্ট। আচ্ছা, সো লাস্ট এই এক্সাম্পলটা এত ডিপলি তোমার বোঝা লাগবে না। সো এটা দেখানোর একমাত্র উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে, দেখো এই এক্সাম্পলে আমাদের কি ছিল, একটা কাউন্টার ছিল যেটা হচ্ছে ওই কাউন্ট করে। সো এই একটা কাউন্টারকে আমরা কি করছি, দেখো যে এই একটা স্টেট ব্লকের মাধ্যমে রিপ্রেজেন্ট করে দিচ্ছি। সো একটা পুরো কাউন্টার যেটার মানে হার্ডওয়্যার ডেসক্রিপশন আমরা জানি যে এখানে অনেক ফ্লিপ ফ্লপ থাকে, এখানে হচ্ছে অনেক মানে গেট লেভেলে ফ্লিপ ফ্লপ অনেক কিছু থাকে। সো আমাদের এইসব ফ্লিপ ফ্লপ কিচ্ছু লাগতেছে না, জাস্ট হচ্ছে আমাদের একটা লাইন দিয়ে যে A is equal to A+1 এটা দিয়ে হলো আমরা পুরো একটা কাউন্টারকে রিপ্রেজেন্ট করে ফেলতে পারতেছি। সো এটাই হচ্ছে বেসিক্যালি RTL, যেখানে হচ্ছে আমরা ডিপ হার্ডওয়্যার লেভেলে যাবো না, আমরা হচ্ছে জাস্ট অ্যালগরিদমিক লেভেলে জিনিসপত্রকে যতটা অ্যাবস্ট্রাক্টলি পসিবল ততটা অ্যাবস্ট্রাক্টলি রিপ্রেজেন্ট করতে পারি আর কি। সো এটাই হচ্ছে RTL এর কাজ। সো যেমন আমরা আগে এই এই যে ASM চার্ট বানাইছিলাম বাইনারি কাউন্টার গুলার জন্য, তো এটা হচ্ছে যে আমরা অনেক ভেঙে ভেঙে বানাইছি। তো দেখো তুমি চাইলে কিন্তু পুরোটাকে হচ্ছে পুরো ফুল কাউন্টারটাকে একটা জাস্ট স্টেট ব্লক দিয়ে হলো রিপ্লেস করে দিতে পারো, তখন তোমার ASM চার্টটা আরো কম্প্যাক্ট হবে আর কি। তো এটাও ভ্যালিড, ওইটাও ভ্যালিড, তুমি যত অ্যাবস্ট্রাক্টলি করবা যত এফিশিয়েন্টলি করবা তত তোমার কোড তত বেটার হবে। আচ্ছা, সো এটা গেল। এখন হচ্ছে আমাদের এই ইয়েতে RTL ডিজাইনের আরেকটা ওয়ে হচ্ছে যে, একটা তো দেখলাম যেটা হচ্ছে যে ASM চার্ট বানানো, আর আরেকটা যেটা ওয়ে সেটা হচ্ছে যে DP প্লাস সিউ আর্কিটেকচার। সো এখানে হচ্ছে যেটা করা হয় যে আমার হলো একটা কন্ট্রোলার থাকে আর একটা হচ্ছে ডেটা পাথ থাকে। সো ডেটা পাথে বেসিক্যালি হলো তোমার কাউন্টার্স, এরপরে হলো অ্যারিথমেটিক ইউনিট, এইসব জিনিসপত্র হলো আমার ডেটা পাথের মধ্যে থাকবে, আর কন্ট্রোলারে হচ্ছে বেসিক্যালি কন্ট্রোল সিগন্যাল গুলো দিবে যে কখন কাউন্টার কাজ করবে, কখন হচ্ছে অ্যারিথমেটিক ইউনিট গুলো কাজ করবে। আমরা এই দুইটাকে আলাদাভাবে ডিজাইন করি আর কি। যেমন আমাদের ওই যে ছোট্ট এক্সাম্পলটা এখানে, যে এখানে যেরকম হচ্ছে আমি আমার যে এই ইনপুটটা, এরপরে হলো CEA, এগুলো হচ্ছে আমার কন্ট্রোলারের অংশ, পার্ট অফ হলো কন্ট্রোলার, আর হলো এই যে কাউন্টারের যে আউটপুট গুলো এগুলো হচ্ছে যে পার্ট অফ ডেটা পাথ। তো এই দুইটাকে যদি আমরা আলাদা আলাদা ভাবে ডিজাইন করি তখন ওই ডিজাইনটাকে বলা হয় যে DP প্লাস সিউ আর্কিটেকচার। তো এটা হচ্ছে অত ইয়ে করা নাই, ডিটেলসে নাই।
দেন হলো পাইপলাইন প্রিন্সিপাল। সো পাইপলাইন প্রিন্সিপাল এখানে যেটা বোঝানো হয়েছে যে আমরা যে কোনো সিকোয়েন্সিয়াল সার্কিট কিভাবে ডিজাইন করতে পারি, যে আমরা যদি একটা সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করতে চাই তাহলে হচ্ছে সব থেকে ডিজাইন হচ্ছে যে এটা আমরা আগেও দেখে আসছি যে একটা কম্বিনেশনাল ব্লক থাকে, আর এই কম্বিনেশনাল ব্লকের সাথে একটা সিকোয়েন্সিয়াল ব্লক থাকে বা হচ্ছে একটা রেজিস্টার থাকে। সিকোয়েন্সিয়াল ব্লক মানে হচ্ছে রেজিস্টার। সো কম্বিনেশনাল ব্লক, সিকোয়েন্সিয়াল ব্লক, আর এখান থেকে হচ্ছে আউটপুট। সো এটা হচ্ছে যে আমাদের যে কোনো একটা ডিজিটাল এলিমেন্টের একদম বেসিক ইউনিট, একটা কম্বিনেশনাল ব্লক আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ব্লক। এখন পাইপলাইনিং বলতে যেটা বোঝায় যে আমরা যদি এটাকে মাল্টিপল স্টেজে ভাগ করি, মাল্টিপল স্টেজ মানে কি, আমরা হলো এরকম অনেকগুলো নিব, একটা কম্বিনেশনাল ব্লক, একটা রেজিস্টার, দেন হচ্ছে আবার এটার আউটপুট যাবে আরেকটা কম্বিনেশনাল ব্লকে, দেন পাশে আরেকটা রেজিস্টার থাকবে। তো সি আর এরকম যদি আমরা অনেকগুলো ভাগে ভাগ করি তখন এই জিনিসটাকে বলে হচ্ছে পাইপলাইনিং, যে আমরা একটা প্রসেসকে ছোট ছোট অনেকগুলো প্রসেসে ভাগ করব, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো যে আমি যদি এই ধরো একটা বড় প্রসেস, এটা ধরো হচ্ছে ফুল একটা, তুমি যে কোনো কিছু চিন্তা করতে পারো অ্যাডার বা কাউন্টার। সো এই একটা বড় প্রসেসটা এখানে হচ্ছে কম্বিনেশনাল ব্লক অনেক বড়, সিকোয়েন্সিয়াল ব্লকটাও ধরো অনেক বড়। তাহলে সাপোজ এই পুরো প্রসেসটা হইতে আমার মানে ধরো এখানে ধরো ইনপুট দিচ্ছি, এখানে আউটপুট দিচ্ছি, তো পুরা জিনিসটা হইতে সাপোজ ধরো সময় লাগে হচ্ছে 5 সেকেন্ড, ঠিক আছে। তো আমার হচ্ছে এখান থেকে ইনপুট দিয়ে আমি হলো ক্লক পালস দিব, এখানে আউটপুট আসতে আমার সময় লাগে হচ্ছে 5 সেকেন্ড। তাহলে যদি এই প্রসেসিং এ 5 সেকেন্ড সময় লাগে তাহলে আমরা আগের ভিডিওগুলো থেকে জেনে আসছি যে আমার হলো ক্লক পালসের যেই পিরিয়ডটা, এই পিরিয়ডটা অবশ্যই হচ্ছে আমার 5 সেকেন্ড হইতেই হবে, না হলে হচ্ছে পরে যে ঝামেলা হবে। এগুলো হচ্ছে আমরা আগে দেখে আসছি যে প্রসেসিং যদি আমার 5 মিনিট লাগে হইতে, তাহলে আমার ক্লক পালসের পিরিয়ডও মানে মোর দেন 5 সেকেন্ড হইতে হবে আর কি, মিনিমাম পিরিয়ডটা অবশ্যই 5 সেকেন্ড হওয়া লাগবে। এখন যদি আমরা এই ব্লকটাকে এরকম ছোট ছোট অনেকগুলো ব্লকে ভাগ করি, যে এই সেম কাজটাই আমরা হচ্ছে এখন এক একটা ব্লকে ভাগ করব, একটা ব্লকে ভাগ করব, ঠিক আছে। তো একটা ব্লকে যদি ভাগ করি তাহলে হচ্ছে যে প্রথমে এখানে ক্লক পালস দিতে হবে, এখানে ক্লক পালস দিতে হবে, এই ব্লকে আলাদা আলাদা করে ক্লক পালস দিতে হবে। দেখো এখন এই সার্কিট গুলা ছোট ছোট হয়ে গেছে যেহেতু আমরা এটাকে 3টা ভাগে ভাগ করছি, তাহলে অবভিয়াসলি এখন এই জায়গায় কাজ হইতে আমার 5 সেকেন্ড লাগবে না, এটা বড় ছিল কাজ হইতে বেশি সময় লাগছে, এখন হচ্ছে ছোট ছোট অনেকগুলা ভাগ। সো এইটার ইন্ডিভিজুয়ালি ধরো 2 সেকেন্ড লাগে, ওর ইন্ডিভিজুয়ালি 2 সেকেন্ড লাগে, ওর ইন্ডিভিজুয়ালি হচ্ছে 2 সেকেন্ড লাগে। তাহলে এখন দেখো আমার হচ্ছে ক্লক পালস লাগবে 3টা, বাট হচ্ছে আমার প্রতিটা ক্লকের যে কি বলে পিরিয়ড কিন্তু কমে যাচ্ছে। যেমন এখানে আমার ক্লকের পিরিয়ড 2 সেকেন্ড হলেই হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে। আমার ক্লক পালস বেশি লাগতেছে বাট হচ্ছে পিরিয়ড হচ্ছে কমে যাচ্ছে। তো এটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে। পাইপলাইন ডেপথ বলতে বোঝাচ্ছে হলো আমি কয়টা স্টেজে ভাগ করছি। আমি যদি বেশি স্টেজে ভাগ করি তাহলে আমার ক্লকের পিরিয়ড কমবে, বাট লেটেন্সি বলতে বোঝাচ্ছে হচ্ছে এই যে কতগুলা ক্লক পালস লাগবে আমার। সো আমার ক্লক পালস হচ্ছে বেশি লাগতেছে, আমার লেটেন্সি বেড়ে যাচ্ছে, ঠিক আছে। সো এইটাই হলো এখানে দেখাইছে। এগুলা হলো বাংলা কথাবার্তা। দেন হচ্ছে এখানে একটা খুবই সিম্পল এক্সাম্পল দেওয়া হয়েছে যে 4 বিট ম্যাগনিটিউড কম্পারেটর। সো এটার জন্য আমরা করতে চাই যে আরটিএল কোড করতে চাই, আরটিএল ডেসক্রিপশন বা আরটিএল কোড, তাহলে এটা খুবই ইজি। যে আমার 4 বিট ম্যাগনিটিউড কম্পারেটর কি করবে, এ আর বি দুইটা ইনপুট নেবে, 3টা আউটপুট আছে, এ গ্রেটার দেন বি, এ লেস দেন বি, ইকুয়াল টু বি। সো আমরা জানি যে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এইটা, লেস দেন হলে এটা, ইকুয়াল হলে এটা। সো এটার আরটিএল কোড কি রকম, এই যে খুবই ইজি, যে আমরা প্রথমে মডিউল ডিফাইন করব, দেন হচ্ছে আউটপুট 3টা ডিফাইন করলাম, ইনপুট 2টা ডিফাইন করলাম, দেন হচ্ছে এই যে জাস্ট হলো সি কোডের মতো খুবই ইজি, যে এ গ্রেটার দেন বি হবে ইকুয়াল, মানে এ গ্রেটার দেন বি 1 হবে যদি হচ্ছে এটা ট্রু হয়, এ গ্রেটার দেন বি এটা যদি ট্রু হয় বা এটা যদি 1 হয় তাহলে হচ্ছে এটা 1 হবে, দেন এটা যদি ট্রু হয় তাহলে এটা 1 হবে, এটা যদি ট্রু হয় তাহলে এটা 1 হবে। মানে খুবই মানে একদম বিহেভিয়ারাল লেভেলের কোড। তো এখানে হচ্ছে আমার ভিতরে কি গেট আছে না আছে এগুলা কিচ্ছু হচ্ছে আমার মানে জানা লাগতেছে না, আমি জাস্ট হলো অ্যালগরিদম লিখবো, হয়ে যাবে। আচ্ছা, দেন হলো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো তোমার এটা হলো খুবই আনরিলেটেড একটা জিনিস। সো এখানে হলো 2 ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিট দেখানো হয়েছে, একটা হলো মুর মেশিন আর একটা হলো মিলে মেশিন। সো মুর মেশিনে যেটা হয় যে আমার ইয়ে আচ্ছা, সো মুর মেশিন যেটা, সো মুর মেশিনও দুইটাই হলো সিকোয়েন্সিয়াল লজিক আর কি। সো সিকোয়েন্সিয়াল সার্কিট দুই ভাবে মানে 2 ধরনের হয় আর কি। তো একটা হচ্ছে মুর মেশিন আর একটা হলো মিলি মেশিন। সো মুর মেশিনে যেটা হয় যে আমার
ইয়েটা আউটপুটটা হচ্ছে ডিরেক্ট ফ্লিপ ফ্লপের ইয়ে থেকে আসে। ফ্লিপ ফ্লপের যে আউটপুট গুলা ওইখান থেকে হলো ডিরেক্ট আউটপুটটা আমরা নেই, সাথে একটা কম্বিনেশনাল এলিমেন্ট থাকতে পারে। মানে আমার যে ইনপুটটা ওই ইনপুটের হচ্ছে আউটপুটের উপরে একদম ডিরেক্ট প্রভাব নাই আর কি, যে একদম ইনপুটের উপর ডিরেক্টলি আউটপুট ডিপেন্ড করে না। এটা হলো যে তোমার ওই কাউন্টার গুলা হচ্ছে অনেকটা মূল মেশিন হয়, যে কাউন্টারের আউটপুট আমরা কিনে ডিরেক্ট ফ্লিপ ফ্লপ থেকে আউটপুট নেই। সো ইনপুটের সাথে কাউন্টারের আউটপুট হচ্ছে অতটা রিলেটেড থাকে না। বাট মিলে মেশিন হচ্ছে ডিফারেন্ট, যে মিলে মেশিনে হলো আমার যে আউটপুটটা ওইটা হলো ইনপুটের উপরে ডিপেন্ড করবে আর কি, যে ইনপুট এন্ড প্রেজেন্ট স্টেট দুইটার উপরে যদি হচ্ছে আমার আউটপুট ডিপেন্ড করে তখন ওইটাকে বলা হয় হচ্ছে মিলে মেশিন। সো আমরা ডিএলডি তে যেসব ডিজাইন দেখছিলাম ওখানে হচ্ছে যে প্রথমে একটা স্টেট টেবিল বানানো হয়, ঠিক আছে। সো স্টেট টেবিলে কি কি কলাম থাকে আমাদের একটু মনে আছে, যে ইনপুট, এখানে হয় হচ্ছে প্রেজেন্ট স্টেট, এখানে হচ্ছে নেক্সট স্টেট, আর এখানে হচ্ছে আউটপুট, ঠিক আছে। তো এই যে একটা স্টেট টেবিলের বিভিন্ন কলাম গুলা, সো আউটপুটটা যদি শুধুমাত্র আমার এই প্রেজেন্ট স্টেটের উপর নির্ভর করে, যে ইনপুটের উপর যদি নির্ভর না করে তখন হচ্ছে আমরা ওইটাকে বলবো হলো মুর মেশিন, আর যদি মানে করে তখন ওটা হয়ে যায় মিলি মেশিন, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে এখানে ইয়ে দেখানো হয়েছে যে আমার আরটিএল টু জিডিএস ফ্লো। সো আরটিএল টু জিডিএস ফ্লো জিনিসটা কি, আমরা দেখছি যে এখানে দেখাইছিলাম কই জানি, আচ্ছা আচ্ছা, সো এখানে তো আমরা হলো কি করি, মানে আমাদের ডিজাইন ফ্লোটা কিরকম, যে আমাদের একটা স্পেসিফিকেশন দেওয়া হয়, ওই স্পেসিফিকেশন অনুযায়ী আমরা হলো প্রথমে ভেরিলগে মানে আরটিএল লেভেলে কোড লিখি, মানে আমরা অ্যালগরিদম লেভেলে কোড লিখি। ওই যে যেমন ম্যাগনিটিউড কম্পারেটরের কোডটার কথা মনে করো, যে খালি হচ্ছে যে অ্যালগরিদম লেখা ছিল যে এ গ্রেটার দেন বি এটা ইকুয়াল হবে যদি হচ্ছে এ গ্রেটার দেন বি হয়। সো এরকম হচ্ছে অ্যালগরিদমিক লেভেলে কোড লিখে হচ্ছে আমরা ওইটা টেস্ট করি যে কোডটা ঠিক মতো মানে আমার আউটপুট গুলা ঠিক মতো আসে কিনা। দেন যদি আসে তখন হচ্ছে আমাদের এখন কি করতে হবে, এটা তো অ্যালগরিদম ছিল, তো অ্যালগরিদমিক লেভেল কোড থেকে হলো গেট লেভেলে যাইতে হবে, যেটাকে বলে লজিক সিনথেসিস। দেন হলো হচ্ছে গেট লেভেল থেকে আবার ট্রানজিস্টর লেভেলে যাইতে হবে। দেন ট্রানজিস্টর লেভেলে যাওয়ার পরে আমার হলো কি করা লাগবে, ইয়ে বানাইতে হবে, লেআউট বানাইতে হবে, ওই জিনিসটার লেআউট বানাইতে হবে। দেন লেআউট বানানোর পরে আমার কি করা লাগবে, আমার হচ্ছে ওই তো ফিজিক্যাল ডিজাইন লেআউট, বেসিক্যালি এটাই মানে হলো লাস্ট স্টেপ আর কি, ফিজিক্যাল ডিজাইন বা লেআউট বানাইতে হবে। সো এই যে আরটিএল থেকে একদম লেআউট পর্যন্ত যে ফ্লোটা বা স্টেপটা, যে আমার আরটিএল এর কোড থেকে লেআউট পর্যন্ত, এটাকে বলে হচ্ছে ওই যে আরটিএল টু জিডিএস। মানে এই লেআউটের যে ফাইলটা জেনারেট হয় ওটা হলো ডট জিডিএস ফাইল, সম্ভবত এরকম আরো কিছু ফাইল নেম আছে, বাট ডট জিডিএস হচ্ছে একটা ফাইল যেখানে হচ্ছে এই যে লেআউটটা থাকে। সো এই ফ্লোটাকে বলে হচ্ছে আরটিএল টু জিডিএস ফ্লো। সো এই ফ্লোর অনেকগুলো স্টেপস আছে, যে তোমার লজিক সিনথেসিস করতে হবে, এরপর ট্রানজিস্টর লেভেলে যাইতে হবে, দেন এখান থেকে লেআউটে যাইতে হবে। সো আমরা দেখছি যে এই স্টেপ থেকে এই স্টেপে যাওয়াটাই হলো অনেক কমপ্লিকেটেড, এটার অনেকগুলা স্টেপস আছে, অনেকগুলা মানে কনসিডারেশনস আছে। সো আরটিএল থেকে এই লেআউট পর্যন্ত যাওয়া একটা হলো মানে বড় স্টেপ। সো তোমার যদি এই যে এখানে দেখানো হয়েছে আরটিএল ডিজাইন আর হচ্ছে ফিজিক্যাল ডিজাইন, সো তুমি যদি আরটিএল এ একটু মডিফিকেশন আনো তোমার আরটিএল লেভেলে, তাহলে হচ্ছে ওই ফিজিক্যাল ডিজাইন পর্যন্ত যাইতে তোমার হচ্ছে প্রচুর টাইম লাগবে। যে আমার হলো ইয়ে লাগতেছে, আরটিএল মডিফিকেশন রিকোয়ার্স রিরানস অফ দা আরটিএল টু জিডিএস টু স্টেপস, মানে আমার এই সবগুলা স্টেপ আবার হলো রিরান করা লাগবে যদি আমরা আরটিএল লেভেলে হালকা পাতলা চেঞ্জ করি। সো এটা হচ্ছে যে নেগেটিভলি ইম্প্যাক্ট করে প্রজেক্ট স্কেজুলকে। এই সবই বাংলা কথাবার্তা লেখা আছে, এখানেও বাংলা কথাবার্তা লেখা। এরপরে হচ্ছে এখানে যে ডিজাইন চ্যালেঞ্জ দেওয়া আছে, যে আইপি কনফিগারেশন বলতে বোঝায় ইন্টেলেকচুয়াল প্রপার্টি, মানে আমরা যদি হচ্ছে কিছু প্রিডিফাইন্ড ব্লক ইউজ করি, মানে আরটিএল কোডে আমরা কিছু প্রিডিফাইন্ড মডিউল ইউজ করতেছি যেগুলো হচ্ছে যে মানে আগে থেকে কেউ ডিফাইন করে রাখছে। তো ওগুলাতে যদি কোনো মডিফিকেশন আনি তাহলে আমাদের ডিজাইনেও মডিফিকেশন আনতে হবে। দেন হচ্ছে আর একটা ইস্যু হলো ক্লক, যেমন হলো আরটিএল ডিজাইনে ক্লকের কোনো মানে নাম চিহ্ন নাই আর কি, যে ক্লক কোথা থেকে কিভাবে দিব এগুলো হচ্ছে আরটিএল এর পার্ট, মানে না আমরা আরটিএল এ জাস্ট অ্যালগরিদম লিখতেছি। তো এই ক্লক কনফিগারেশন হচ্ছে যে আমার নিজে করা লাগবে, সেগুলো হচ্ছে আরটিএল এর ডিজাইন চ্যালেঞ্জ। আচ্ছা, দেন এর পরের লাস্ট টপিকটা হচ্ছে টাইমিং হ্যাজার্ড। সো টাইমিং হ্যাজার্ড বোঝার জন্য আমরা
আচ্ছা, সো টাইমিং হ্যাজার্ড বোঝার জন্য এই সার্কিটটা একটু খেয়াল করো। সো এখানে হচ্ছে যে আমার এফ হলো আউটপুট, খুবই সিম্পল একটা সার্কিট। সো এ বি সি এই তিনটা হচ্ছে আমার ইনপুট, এ বি সি, আর এখানে হচ্ছে এফ হলো আউটপুট। সো তুমি দেখো যে এ বি সি এটা যদি আমার 1 1 1 হয়, হ্যাঁ, সো এটা হলো 1, এটা হচ্ছে 1, সিও হচ্ছে 1, তাহলে আউটপুট কি আসবে? আউটপুট আসবে এখানে 0, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1 1 1, এখানে হচ্ছে 1, সো আউটপুট আসবে হচ্ছে f ইকুয়াল টু 1, ঠিক আছে? আচ্ছা, বাট এবিসি ধরো একটা ইনপুট চেঞ্জ হলো, আমার বি হচ্ছে চেঞ্জ হয়ে 0 হয়ে গেল, সাপোজ এবিসি 101। তো এবিসি 101 এর জন্য যদি আমরা আউটপুটটা দেখতে চাই যে কত হবে, তাহলে হচ্ছে বি এর ভ্যালু এখন হচ্ছে কি হয়েছে, 0 হয়ে গেছে। সো বি এর ভ্যালু হচ্ছে 0। সো আমরা যদি এই সবগুলা মুছে দেওয়ার চেষ্টা করি 101 এর জন্য, সো এটা হচ্ছে 1 0 হচ্ছে 1, সো এখানে আসবে হচ্ছে আমার 1, সো এটা হবে হচ্ছে 1, এখানে আসতেছে 0, এটা হচ্ছে 0, আর এখানে হচ্ছে আমার তখন স্টিল এফ হলো 1ই থাকতেছে। তাহলে দেখো যে এটার জন্য 111, এটার জন্য আউটপুট হচ্ছে আমার 1, আর এটার জন্য আমার আউটপুট হচ্ছে 1, ঠিক আছে? তো আমার ইনপুট যদি এবিসি 111 থেকে 101 হয়, তাহলে আউটপুটে কোনো চেঞ্জ আসা উচিত না। বাট যেই সমস্যাটা হয় যে আমার প্রতিটা গেটেই কি থাকে, হালকা পাতলা ডিলে থাকে। সো এই ডিলে গুলোর জন্য যেটা হবে যে আমার একটু আগে দেখো যে আমার নীল অবস্থায় কি ছিল, আমি যদি একটু আবার আঁকাই যে 111 এর জন্য, সো 111 এর জন্য হচ্ছে আমার এটা হলো 1, এটা 1, এটা 1, এটা হচ্ছে 0, সো এখানে 0, এখানে 1, আর হচ্ছে এখানে আলটিমেটলি 1। আর 101 এর জন্য আউটপুট গুলা কিরকম, যদি আমার বিটা চেঞ্জ হয়ে যায়, সো বি চেঞ্জ হলে আমার আউটপুট গুলার মানে এগুলা চেঞ্জ কি হবে, এটা হচ্ছে আমি ডিফারেন্ট একটা কালিতে দেখাচ্ছি যে এখানে হচ্ছে 0 আসবে, এখানে হচ্ছে 1 আসবে, এখানে হচ্ছে আমার 0 আসবে, এখানে হচ্ছে 0 আসবে, এখানে 0 আসার ফলে এখানে হচ্ছে 0 হয়ে যাবে, আর এখানে হচ্ছে আমার 1 আসবে, সো এখানে হচ্ছে স্টিল 1। সো একটা সময় দেখো যে আমার এইখানের 1টা আসতে যদি এই 1টা এই 1টা আসতে যদি একটু দেরি হয়, তাহলে হচ্ছে একটা পসিবিলিটি আছে যে দুই জায়গায় 0 0 আসতেছে। সো এটা হচ্ছে এখানে টাইমিং ডায়াগ্রাম দিয়ে ভালো মতো দেখানো হয়েছে, সো তুমি এটা একটু দেখতে পারো যে এখানে হচ্ছে ইনপুট গুলো দেখানো হয়েছে যে বি এর ভ্যালু 1 ছিল, দেন হঠাৎ করে 0 হয়ে গেছে। বি এর ভ্যালু যদি 0 হয়, তাহলে বি ইনভার্টারে 0 হইতে একটু টাইম লাগবে তোমার, কারণ ডিলে আছে, প্রতিটা গেটে হালকা পাতলা ডিলে আছে। তাহলে ডি এর যে আউটপুট ওইটার 1 হইতে আরেকটু ডিলে লাগবে, এখানে আরেকটু দেরি হবে। দেন ই এর আউটপুট 0 হইতে একটু ডিলে হবে। দেন এফ এ আমরা যেটা দেখবো যে এফ এর যে আউটপুট এটা কি, মানে এখান থেকে এই ট্রানজিশনে এফ এর আউটপুট 1ই থাকার কথা সবসময়। বাট গেটের ডিলের জন্য যেটা হয় যে একটা হালকা গ্লিচ দেখা যায়, যে এখানে কিছু সময়ের জন্য এই ডিলে গুলার জন্য যে আমার এখানে দুই জায়গায় 0 চলে আসে, হালকা অল্প একটু সময়ের জন্য দুই জায়গায় 0 আসে, এখানে 1টা আসতে একটু লেট হয়। তো দুই জায়গায় যখন 0 আসবে, তখন হচ্ছে আমি এখানে আউটপুট হিসেবে একটা খুবই অল্প সময়ের জন্য 0 পাবো। সো আমার এই 0টা পাওয়ার কথা না, আমার হচ্ছে আউটপুট আনচেঞ্জ থাকার কথা। সো এই যে 0 আমার হঠাৎ করে 0 হয়ে যাচ্ছে ডিলের জন্য, এটাকে বলে হচ্ছে যে তোমার লজিক্যাল হ্যাজার্ড বা টাইমিং হ্যাজার্ড আর কি। সো এরকম 4 ধরনের হ্যাজার্ড হইতে পারে। এই যে হ্যাজার্ডটা যেখানে হচ্ছে যে আউটপুট 1 থাকার কথা বাট একটু সময়ের জন্য হালকা করে 0 হয়ে যায়, এটাকে বলে হচ্ছে যে স্ট্যাটিক 1 হ্যাজার্ড। দেন এটার উল্টা কেসটা যে আউটপুট 0 থাকার কথা হালকা করে যদি 1 হয়ে যায়, ওটাকে বলে স্ট্যাটিক 0 হ্যাজার্ড। আর ডাইনামিক 0 1 যেটা, সেখানে যদি আউটপুট যদি এরকম, এই যে এটা হলো রেস অ্যারাউন্ড কন্ডিশনের মতো, যদি একটু লাফালাফি করে তখন ওটা হলো ডাইনামিক 0 1, আর যদি লাফালাফি মানে উল্টা ভাবে করে তখন হচ্ছে ডাইনামিক 1 0, ঠিক আছে? তো এইটা কি এই জিনিসটাকেই বলে হচ্ছে লজিক্যাল হ্যাজার্ড। হয়ে গেল, এই যে এখানে হচ্ছে দেওয়া আছে এই যে ট্রানজিয়েন্ট আউটপুট এরর, যে অল্প একটু সময়ের জন্য যদি হচ্ছে যে এজ এ রেজাল্ট অফ চেঞ্জ ইন ইনপুটস, আমি ইনপুট চেঞ্জ করতেছি, আউটপুট চেঞ্জ হওয়ার কথা না, তাও যদি চেঞ্জ হয় তখন হচ্ছে এটাকে লজিক্যাল হ্যাজার্ড বলা হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, সো এখন হলো এই যে লজিক্যাল হ্যাজার্ড মানে এটার প্রিভেন্ট করার ওয়ে কি, যে আমরা হলো ওই গ্লিচ ইগনোর করব, ট্রানজিয়েন্ট পিরিয়ডে আমরা একটু পরে আউটপুট নিব, মানে হচ্ছে যে রিট্রিভড ডাটা সিগন্যাল আফটার ইট ইজ স্টেবিলাইজড, দেন সিকোয়েন্সিয়াল সার্কিটে ক্লক ইউজ করে স্যাম্পল করে মানে রেজিস্টার একটা ইউজ করলে এটা হচ্ছে যে কমে যায় আর কি। এগুলো হচ্ছে সব বাংলা কথাবার্তা, এই হচ্ছে মোটামুটি সবকিছু।